না না, মানে আমার অনেক বন্ধুরা আছে যারা আমার কাছাকাছি বয়সী, তারা দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করছে, খুব হিংসা হয় তাদের দেখলে। আমারও ইচ্ছা দু তিনটে বিয়ে করার, কিন্তু মানে এই যে জোশ, এই এনার্জিটা পাওয়াটা খুব কঠিন। আমার একটা দাড়িকেও পাকতে দিই না, আমি তৎক্ষণাৎ তাড়াতাড়ি করে রং করে ফেলি, যাতে নিজেকে দেখে কোনো সময় বুড়ো না মনে হয়। আই লাভ ইউ এর কোনো মানে অভাব নেই আমার জীবনে। আবার নতুন করে সেই ন্যাকামিগুলো মারতে হবে, এটা একটা খুব মানে 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 টায়ারসাম কাজ। দুটো মানুষ যদি ডিসাইড করে যে আমরা বিয়ে করব না, একসাথে থাকবো, তাতে খারাপটা কি? কারণ এই তো বিয়ে করা মানেই ডিভোর্সের পরই অ্যালুমিনি চাইবে। যেদিন মনে হলো ভালো লাগছে না, তোষক ফোষক গোছালো, উঠিয়ে বেরিয়ে চলে এলো। আমরা জাজমেন্টাল হব কেন যে এটা খারাপ এটা ঠিক? আমি যখন নিজেকে আয়নায় দেখবো যাতে সতেজ এবং ইয়াং দেখতে লাগে, তবে গিয়ে আমি বিশ্বাস করব যে আমি এখনও অনেক দূর অব্দি ছোটার ক্ষমতা রাখি। অ্যাটলিস্ট একটা কমেন্ট পিছু 10 পয়সা করে রাখুন, তাহলে লোকে এই ফালতু কমেন্ট করা বন্ধ করবে। 10 পয়সা, বেশি নয়, 10 পয়সা। মানুষ যে কি ডিপ্রেসড প্রাণী, 10 পয়সা যদি রাখা হয় দেখবে হ্যাপি বার্থডেটুকু লিখছে না। আনন্দে বাঁচো, ফুর্তিতে বাঁচো, হই হুল্লোড় করে বাঁচো, কারণ আর কিছুদিন পর সবার অ্যাড্রেস ওই কেওড়াতলাতেই হবে। তারা নিজেদেরকে চুমু খেয়ে ছবি দিচ্ছে, তারা কিন্তু মস্তিতে আছে। আমরা দুঃখে মরছি যে কি করছে না, এটা অপসংস্কৃতি হচ্ছে। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, তিনি বহু মানুষকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন এবং বহু নতুন প্রতিভাকে পর্দার সামনে নিয়ে এসেছেন। আমার সঙ্গে রয়েছেন সম্রাট মুখার্জি। দাদা, প্রথমে তোমাকে কেটিভি বাংলায় স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। মানুষ কতটা চিনলে এই সিংহাসনেই বসে? মানুষ খুব চিনে গেছি, কারণ বলছি যে আমি যেহেতু একদম আমি আরেকটা কথা অ্যাড করি, তোমরা হয়তো যাদের সাহায্য করেছো বা তোমরা যাদের এগোনোর পথ দেখিয়েছো, তারাই হয়তো একটা সময় পর তোমাদের ভুলে গেছে। একদম একদম সেটা আমরা দেখো, আমি তো যেহেতু 32 বছর তো কম সময় নয়, 32 বছরে এতগুলো নায়িকা এতগুলো নায়ককে দেখলাম, নিজের হাতে তৈরি করলাম। আমরা না এখন আর ওই আশাটা ছেড়ে দিয়েছি। আমরা এখন ওই আশাটা করি না যে আমাকে মনে রাখবে বা আমার ডিউ দেবে, মানে আমাকে সে আমার সম্মান দেবে বা আমাকে মনে রেখে কোনো এক তার অনুষ্ঠানে ডাকবে বা কিছু। আমরা সেটা আমরা ওইটা ভুলেই কাজটা করি। আমি এখন খুব প্র্যাকটিক্যালি ভাবি যে আমি ট্রেনিং দেওয়ার জন্য টাকা নিচ্ছি, আমার দায়িত্ব ট্রেনিংটা দেওয়া। যেদিন ট্রেনিংটা দেওয়া হয়ে গেল, পাখিকে বলে না ছেড়ে দেওয়া, পাখিকে ছেড়ে দিলাম, এইবারে তুমি করে খাও, তুমি তোমার জীবন দেখে নাও, আমরা আবার পরের জেনারেশনকে দেখা শুরু করব। এরকম তো অতএব মানে 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 মানুষকে চেনা বলতে আমি নেগেটিভলি বলবো না, যারা ভুলে গেছে তারা ভুলে গেছে, মানে ঠিকই আছে, কারণ তারা তো পয়সা দিয়ে শিখেছিল। বিনা পয়সায় তো কোনো গুরুকুল সিস্টেম নয় যে আমি ওদেরকে আশীর্বাদ দিয়েছিলাম কোনো এক গাছতলায় বসে আর তারা আমার কথা শুনেছিল। তারা পয়সা দিয়ে শিখেছিল। আমরা তাদেরকে মানে ট্রেনিং দিয়েছি, তাদের সুন্দর করে পোর্টফোলিও বানিয়ে দিয়েছি, তাদেরকে বিভিন্ন চ্যানেলে পাঠিয়েছি, কাজের সুযোগ করিয়ে দিয়েছি, এবং তারা সঠিকভাবে সেই অডিশনগুলো দিয়েছে বলেই পাশ করেছে। তারা ভালো বলেই আজ অবধি টিকে আছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তাই সেই দিক থেকে কোনো দুঃখ নেই আমার। প্রথম দিকে হতো, একটু খারাপ লাগতো যে কেন মনে রাখিনি এই সে, কিন্তু এখন আমার বয়স, অভিজ্ঞতা, বয়সের থেকেও বড় অভিজ্ঞতা, মানে যেহেতু আমি একেবারে মানে 17-18 বছর বয়স থেকে ইনস্টিটিউটটা চালাই আর কি, খুব কম বয়স থেকে, তাই অভিজ্ঞতাটা একটা ইনর্মাস অভিজ্ঞতা হয়ে গেছে। মানে অনেক আমার বয়সী লোকেদের সাথে এখন আমি কথাই বলতে পারি না, ভীষণ শিশু মনে হয় তাদের। মানে আমার এখন মিনিমাম এজ হতে হবে 70 বছর, তবে গিয়ে তার সাথে আড্ডা মারতে পারি। মানে এখন মানে আমার বয়সী ছেলেদের সাথে আড্ডা মারলে আমার মনে হয় ভীষণ চাইল্ডিশ কথা বলছে। তোমার সঙ্গে নেই কত মানে কোট আনকোট কচি কচি মেয়ের প্রেম মানুষ দেখতে পায়। এইগুলো আর কি মানুষের ভুল ধারণা যে সম্পর্কে নাকি রয়েছেন সম্রাট মুখার্জি, আদৌ কি রয়েছে? শোনো, আমি বলি, আমি দিনে প্রায় 15-16 ঘন্টা কাজ করি। 15-16 ঘন্টা কাজ করে আমার প্যারালালি প্রেম করাটা, এটা কিন্তু ট্যালেন্ট। এটা আমার মনে হয়, আমি খুবই হিংসা বা ঈর্ষা করি সেই সব লোকেদের যারা 15-16 ঘন্টা কাজ করে প্রেম করতে পারে। আমার যা কাজ, আমার যা হেডেকের কাজ, মানে বুঝতে পারছি যে নতুন লঞ্চ করলাম এই বিউটি একাডেমি, তার প্রচুর কাজ, টিচার সিলেকশন করা, কোর্স মেটেরিয়াল কী হবে, ইনস্টলমেন্ট স্কিম কী হবে, কোথায় কোথায় বিজ্ঞাপন চলবে, এইসব কাজ। তাছাড়া SMPI এর কাজ, মানে অভিনয় মডেলিং স্কুলের কাজ। তাছাড়া হচ্ছে আমার ওই হস্টেল আছে সেখানের কাজ। তাছাড়া আমি একটি স্টুডিও বানাচ্ছি, এতে তোমার বেহালাতে একটি স্টুডিও বানাচ্ছি। তোমার শুধু প্রেমই নয়, তোমার তো সংসার অবধি ভেঙে দিয়েছিল। না না না, সংসার ভাঙেনি, এটা একটি দুষ্টু ছেলের কাজ আর কি। এটা আমারই একজন ছাত্র, তার কাজ আর কি। এটা মানে সামহাউ আর কি, সে কী কেন যে করেছে, মানে ছাত্র হয়ে কাজটা করা উচিত হয়নি ওর। এটা মানে একটা চ্যাংড়ামির জায়গা থেকে হয়েছে আর কি। মানে ওর মনে হয়েছে আর কি সেরকম। কিন্তু যা হয়, মানে তোমার যদি তোমার নায়িকাদের সাথে ভালো সম্পর্ক থাকে, এবং আমার সম্পর্কগুলো কীরকম দেখো, আমি যেহেতু প্রচুর বিউটি কন্টেস্টের গ্রুমার হিসাবে কাজ করেছি, সারাদিনই মেয়েদের সাথে ওঠা বসা, তার জন্য কী হয়েছে, একটা প্লাস পয়েন্ট, আমি কিন্তু
গে না হওয়া সত্ত্বেও আমি কিন্তু মেয়েদের সাথে মেয়েদের মতো করে মিশতে পারি। আমি কিন্তু মেয়েদের কাছে গিয়ে ফুটবলের গল্প করছি তা নয়, ক্রিকেটের গল্প করছি তা নয়, মেয়েদের কাছে গিয়ে কিন্তু কোনো এক হীরের গয়নার আলোচনাই করছি, বা সোনার গয়নার আলোচনাই করছি, জুয়েলারি নিয়ে আলোচনা করছি, শাড়ি নিয়ে আলোচনা করছি, বা তাদের পছন্দের যেসব সাবজেক্ট সেগুলো নিয়ে আলোচনা করছি। তার জন্য কী হয়, যে কোনো ফ্লোরে বা যে কোনো গ্রিন রুমে কী হয়, মেয়েরা আমার খুব মানে কাছের হয়ে যায়। কারণ তারা কিন্তু আমাকে একটা ছেলে হিসেবে দেখছে না তখন, তারা কিন্তু তাদেরই দলের একজন হিসাবে দেখছে আর কি। তা মানে হয় না, মানে মিক্স করাটা যেটাকে বলি, সে মিক্স করতে পারছি। তাই জন্য আর কি মানে লোকের দূর থেকে দেখে মনে হচ্ছে বাবা এই হিরোইনটার সাথে এর এত মাখো সম্পর্ক, তার মানে নিশ্চয়ই কিছু চলছে। কিছুই নয়, সে অ্যাকচুয়ালি ভালো বন্ধু হয়ে গেছে, মানে সে রিলেট করতে পারছে আমার সাথে, মানে আমার কথাগুলোর সাথে সে রিলেট করতে পারছে। আরে বন্ধু শুধু 70 বছরই হয় না গো, তাহলে এই কথাটা নিজে উইথড্র করলে তো। না এবার মানে আমি বলি মানে এই মেয়েদের থেকে আমি যেটা পাই, মানে মেয়েদের স্পেশালি থেকে যেটা পাই, সেটা হচ্ছে যে তাদের স্বতঃস্ফূর্ততা। মানে এই যে কম বয়সী, এবং ছেলেদেরও, আমি বলি ছেলেরাও আমার মানে যারা নায়ক হয় এখন, আর তারা তো আমার অনেক কম বয়সী, এবারে হাঁটুর বয়সী বলতে পারো তারা, তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক থাকে। কারণ আমি কিন্তু ইয়াং জেনারেশনের ছেলেমেয়েদের সাথে মিশি একটা ধান্দা নিয়ে। ধান্দাটা হচ্ছে তাদের থেকে এনার্জিটা আমি ধার করব। ওদের যে এনার্জিটা, ওদের মধ্যে যে উদ্যমটা, যে আমি এখনও কিছু বড় করতে চাই, এখনও কিছু স্বপ্ন দেখতে চাই, এই জিনিসটা আমার বয়সী লোকেদের সাথে মিশলেই, আমার বয়সী অভিনেতাদের সাথে মিশলেই তাদের বক্তব্য হচ্ছে এই তো সম্রাট, আমাদের তো সময় তো হয়েই গেল, আর তো কটা দিন, হ্যাঁ এই আমাদের আর আর এক্সট্রা কিছু হওয়ার নয়, এখন মোটামুটি চলে গেলেই হলো। সকলেই তো রঙিন গো, কি বলছো? হ্যাঁ হ্যাঁ, মানে আমার বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে রঙিন আছে, ঠিকই বলেছো, কিন্তু না মানে সেটা পার্সেন্টেজ ইজ লেস। মানে যারা রঙিন থেকেছে তারা লাকি। এবারে যারা রঙিন থাকে, তুমি কি রঙিন নাও? আমি রঙিন বলতে কী বলো তো, আমার যে কালারটা ডেফিনেটলি মানে মানে লাল নীল সবুজ হলুদ সব কিছু আছে, কিন্তু তার মধ্যে না কাজের যে কালারটা সেটা হাই। আমি যেমন নাকি সবসময় স্বপ্ন দেখছি নতুন কিছু করার। ধরো আমি একটা স্টুডিও বানাচ্ছি, যে স্টুডিওটা আগেকার দিনের রাজবাড়ির আদলে হবে, যেটা আমাদেরকে সেই অনেক দূরে যেতে হতো, সেই বারুইপুরে যেতে হতো একটা রাজবাড়ির জন্য শুটিং করতে। সেই জেটটা যদি আমি বেহালায় পাই তাহলে কীরকম হয়। তো এইটা হচ্ছে আমার মধ্যে রোম্যান্স। আমি কিন্তু নিজে সাহারানপুর গেছি, সাহারানপুর গিয়ে এই যে এই চেয়ারটা ওখান থেকে আনা, এই বাটালির কাজ করা, সেই ফার্নিচার আমার ওই স্টুডিওর জন্য কিনে আনা, আচ্ছা কোথায় আয়না লাগাবো, কী লাগাবো, ইন্টিরিয়ার কী হবে, এইগুলো নিয়ে ওইখানে আমার রোম্যান্সটা। আমার সবসময় যে মহিলাদের কেন্দ্র করে খালি রোম্যান্স তা না, আমি বলছি না মহিলারা নেই রোম্যান্সের চ্যাপ্টারে, কিন্তু আমি বলছি যে শুধু মহিলাদের কেন্দ্র করে রোম্যান্স তা না। আমার রোম্যান্সটার পরিভাষাটা হচ্ছে অনেক মাল্টি ডাইমেনশনাল। ধরো সেটা আমার অফিস হতে পারে, সেটা আমার একটা কোনো নতুন, এই যে আমি এখন নতুন কোর্সটা ডিজাইন করেছি সেটা হতে পারে। এই নতুন কোর্সটা নিয়ে কিন্তু আমি প্রায় লাস্ট 6 মাস ধরে পাগলের মতো খাটছি। মানে সেই বিভিন্ন পার্লার ভিজিট করা থেকে শুরু করে, বিভিন্ন বিউটিশিয়ানদের সাথে মিটিং করা থেকে শুরু করে, সারাদিন ধরে এটা নিয়েই ভাবছি আমি। তো এই যে রোম্যান্সটা, এই যে আমার যে একটা মানে এটা বাচ্চা প্রসব করার মতো, মানে এই যে একটা নতুন প্রোডাক্ট আমি বাজারে আনছি, এটা আমার কাছে কিন্তু একটা মানে সেই রোম্যান্সের মতোই, মানে নতুন একটা প্রেম তৈরি হলো আর কি, সেরকম। এবারে প্রেম বলতেই মানুষ খালি মহিলা আর বেটা ছেলের প্রেম, বা বেটা ছেলে আর বেটা ছেলের প্রেম ওরকম ভাবে, বা মহিলার প্রেম ওইটা ভাবে। আমার কিন্তু প্রেমটা পার্থিব এবং মানে প্ল্যাটনিক দুটোই আর কি। তো এই মানে আমার মানে তুমি যেটা জিজ্ঞেস করতে চাইছো যে মানে মানে রঙিন কী করে থাকা যায়, এই রঙিন থাকা হচ্ছে যে কম বয়সী ছেলেমেয়েদের সাথে মিশলে কী হচ্ছে, তারা কিন্তু এনার্জিটা তোমাকে দিচ্ছে, হয় না সেই প্লাগের মধ্যে ঢুকিয়ে দেওয়ার মতো, তুমি কিন্তু অ্যাকচুয়ালি এনার্জি পাচ্ছ ওদের থেকে। এবার আমি কিন্তু নতুন স্বপ্ন দেখার সুযোগ, মানে এক্সাইটমেন্ট পাচ্ছি, কারণ ওদের যখন দেখছি ওরা স্বপ্ন দেখছে, তাহলে আমি কেন দেখতে পারি না, এই ব্যাপারটা। আর হচ্ছে আমি আমার একটা দাড়িকেও পাকতে দিই না, আমি তৎক্ষণাৎ তাড়াতাড়ি করে রং করে ফেলি, যাতে নিজেকে দেখে কোনো সময় বুড়ো না মনে হয়। আমি ভাবি যে সবসময় আমি যখন নিজেকে আয়নায় দেখবো যাতে সতেজ এবং ইয়াং দেখতে লাগে, তবে গিয়ে আমি বিশ্বাস করব যে আমি এখনও অনেক দূর অবধি ছোটার ক্ষমতা রাখি। আচ্ছা, এই সব কিছুর মাঝেও যখন ট্রোলিং হয়, কোথাও কি সেটা সংসার এফেক্ট ফেলে? কারণ এখন ছেলেরাও বড় হচ্ছে, ওরা তো এখন যথেষ্ট ম্যাচিওর, সেদিনকে দেখলাম হোলির দিনকে। তো কখনো মানে ময়নাদি বা কখনো এই সমস্যাগুলো ক্রিয়েট হয়েছে যে সোশ্যাল মিডিয়া জুড়ে যদি কিছু নেগেটিভ লেখা হয় বা কোনো সম্পর্কের সঙ্গে তোমাকে জড়ানো হয়, কখনো ময়নাদি রেগে যাওয়া, বা যদিও অনেক বছর হয়ে গেছে তোমাদের, বা সেটা কোনো দিনও সংসারে এফেক্ট ফেলে? না আমাদের এফেক্ট, সত্যি কথা বলতে আমি যদি একদম ফ্র্যাঙ্কলি বলি, আমি লাকি এদিক দিয়ে যে আমাকে নিয়ে খুব বেশি ট্রোলিং হয়নি কোনো দিন। কারণ তুমি যদি ভালো করে দেখো আমার স্লেটটা ভীষণ ক্লিন, মানে লোকটা ভীষণ বোরিং, মানে আমি লোকটা ওভারঅল ভীষণ বোরিং, মানে সারাদিন ধরে কাজের মধ্যে আছি, কাজ করছি, সকাল থেকে রাত অবধি কাজের মধ্যে আছি, যদি শুটিং করি তাহলে তো পুরো দিনটাই স্টুডিওতে থাকছি,
থাকছি, আর যদি শুটিং না করি তাহলে পুরো দিনটা অফিসে থাকছি, কাজ করছি, লোকেদের বকাঝকা দিচ্ছি, কাজ করাচ্ছি, এই খুব বোরিং লাইফস্টাইল। তো আমাকে নিয়ে যে ট্রোল করে মানুষ মজা পাবে সেই মজাটাও পাচ্ছে না। মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট নিয়ে খুব ট্রোলিং করছিল, কিন্তু সেটাও দেখবে কয়েকদিনের পরে তোমাদেরকে একটা প্রেস কনফারেন্স করেই ডেকে বলবো যে কত বড় ভুল যে রটনা রটে আর কি। যে মানে আজকে কিন্তু এটা প্রমাণিত হয়ে গেছে কোর্টে যে যখন আমি গাড়ি চালাচ্ছিলাম তখন এক ফোঁটাও মদ আমার পেটে ছিল না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গাড়িটা বলছিল যে 90 কিলোমিটার পার আওয়ারে ছিল, সেটা ফরেন্সিক রিপোর্ট এসেছে মাত্র 51 কিলোমিটার পার আওয়ারে ছিল। এবং কিছুই নয়, মানে সেদিন রাত্রিবেলা আমার প্যাক আপ হয়েছিল, প্যাক আপ করে আমি বাড়ি ফিরছিলাম। তো মানে যা হয়, মানুষের তাড়াহুড়ো থাকে, অত রাত্রিবেলা রাত 1টার সময় ফেরা। তো এই কী হয়, মানুষ ট্রোল করতে ভালোবাসে বলে করছে, মানে হয় না। আমি একটু আগেই আরেকটা ইন্টারভিউতে আমি বলছিলাম যে মানুষ ভীষণ ডিপ্রেসড। এবারে কী হচ্ছে, ডিপ্রেশনটা কোন দিক দিয়ে বহিঃপ্রকাশ করবে বুঝে উঠতে পারে না। তখন কী হচ্ছে, যে মানুষটি সফল, যে মানুষটি খুশি জীবনে, সেই মানুষটিকে কি করে নিচু করবে, কি করে অপমানিত করবে, সেইটা একটা মানুষের প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয় এটা একটা ভীষণ মানে রিগ্রেসিভ একটা অ্যাটিটিউড সোসাইটি। কিন্তু এটা বোধহয় চিরকালই ছিল, এখন বোধহয় বেশি বেরিয়ে এসেছে, কারণ পয়সা লাগে না ফেসবুকে লিখতে। আমি তো বারবার করে ফেসবুককে চাই, মানে রিকোয়েস্ট করতে চাই যে অ্যাটলিস্ট একটা কমেন্ট পিছু 10 পয়সা করে রাখুন, তাহলে লোকে এই ফালতু কমেন্ট করা বন্ধ করবে। 10 পয়সা, বেশি নয়, 10 পয়সা। মানুষ যে কি ডিপ্রেসড প্রাণী, 10 পয়সা যদি রাখা হয় দেখবে হ্যাপি বার্থডেটুকু লিখছে না। যার জন্য আমি গত 2 বছর হয়ে গেল আমি ফেসবুক থেকে আমার বার্থ ডেটটা সরিয়ে দিয়েছি, কারণ অনেক ফালতু লোকেরা হ্যাপি বার্থডে লিখতো। তো আমার মনে হতো যেই লোকটা কোনোভাবে আমাকে ভালোবাসে না, চেনে না, শোনে না, কোনো লেনা দেনা নেই আমার সাথে, সেই লোকটাও হ্যাপি বার্থডে লিখছে। এবার তাকে যদি উত্তর না দিই, সেই লোকটা আবার ভাবছে দাম দিই। কোনো ফ্যান ফলোয়ার থেকে প্রপোজাল পেয়েছো? ও বাবা, সেইটা তো রোজই পাই, সেইটা আমার যতই বয়স হোক। আই লাভ ইউ এর কোনো মানে অভাব নেই আমার জীবনে, ভালোবাসার কোনো অভাব নেই আমার জীবনে। এবারে ইয়েস, আমি ভালোবাসাগুলোকে অন্যভাবে নিই। আমি সবসময় আমার ফ্যানদের বলি যে তো এই যে তুমি আই লাভ ইউ লিখছো বা তুমি যে আমাকে এত ভালোবাসো, এটা আমার বিশাল বড় প্রাপ্তি। এরকম কোনো মেসেজ কখনো ময়নাদির হাতে পড়েছে? হ্যাঁ, পড়েছে। পড়ে মানে মার খাওয়ার জোগাড়ও হয়েছে, কিন্তু বাট দেন এগেন তাকে বুঝিয়েছি যে এটা মানে একটা ইয়ার্কি বা এটা একটা মানে পার্ট অফ দ্য ফান আর কি, এটা মানে কোনো সময় সিরিয়াসলি না নিতে। আর যদি যাওয়ার হতো তাহলে আমার কত বছর হলো, 2002 টু 2026 কত বছরে গোনাও ভুলে গেছি এখন। 24 বছর ধরে একটা লোকের সাথেই থাকার কোনো লজিক ছিল না। মানে যদি পালানোর ছিল, পালানোর হলে অনেক আগে পালিয়ে যেতে পারতাম, কিন্তু এই 24 বছর পরে এখন ক্লান্ত হয়ে গেছি, এখন আর পালাতেও আর এনার্জি নেই। মানে হ্যাটস অফ টু আমার বন্ধুদের যারা যারা পালাতে পারছে এই বয়সেও, তাদেরকে কুর্নিশ জানাই। তাদের মিন করলে না মানে আমার অনেক বন্ধুরা আছে যারা আমার কাছাকাছি বয়সী, তারা দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে করছে। খুব হিংসা হয় তাদের দেখলে। আমারও ইচ্ছা 2-3টে বিয়ে করার, কিন্তু মানে এই যে জোশ বা এই যে ক্ষমতা, এই যে এনার্জি, এই এনার্জিটা পাওয়াটা খুব কঠিন। মানে এই নতুন করে পুরো ব্যাপারটা শুরু করা, এটা একটা বিশাল এনার্জির জিনিস। এই নতুনভাবে আবার যা ন্যাকামি মেরেছিলাম আজ থেকে 20 বছর আগে, কি বলছি, আবার নতুন করে সেই ন্যাকামিগুলো মারতে হবে, এটা একটা খুব মানে 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 টায়ারসাম কাজ, মানে খুব আমার টায়ারিং লাগে। ময়নাদিকে খুব দরকার ছিল ভাগ্য ভালো নেই। তো মানে ওই জন্য মানে আমার মনে হয় যে মানে মানে আই এম ডান, মানে আমি ক্লান্ত। আমি তার থেকে কিছু কনস্ট্রাকটিভ কাজ করি, সেটাতে বেটার হবে। যদি এই কথাগুলো পাবলিকের পছন্দ হয় না, ভুলভাল কথা বললে মানুষ বেশি পছন্দ করে, কিন্তু বাট আমি ক্লান্ত, সত্যি ক্লান্ত। এবং আমি এত কাজ করেছি এই লাস্ট ধরো আমার ক্যারিয়ারের 30 বছর, মানে অভিনয় ক্যারিয়ারের 30 বছর না, মানে আমি আমার মডেলিং ক্যারিয়ার সব কিছু মিলিয়ে আমার এই যে মানে গ্ল্যামার জগতের যে আমার 30 বছর কমপ্লিট হয়েছে, এই 30 বছর আমি প্রচুর কাজ করেছি। ইভেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেছি আমি। তোমরা অনেকেই জানো না, আমি কিন্তু একজন ট্রেন্ড হেয়ার কাটার ফ্রম হাবিবস। মানে আমি 1996-এ আমি দিল্লিতে গিয়ে, তখন হাবিব কিন্তু কলকাতায় আসেনি, সেই সময় আমি হাবিবের কাছ থেকে গিয়ে কিন্তু হেয়ার কাটিং শিখেছিলাম। তো মানে অনেক কিছু শিখেছি, মানে কমার্শিয়াল আর্ট শিখেছি, ভারতনাট্যম শিখেছি, বললাম যেটা ফিল্মের ফাইট শিখেছি। তো মিলিন্দ সোমানদের কাছে ক্যাটওয়াক শিখেছি, বিভিন্ন জিনিস যেগুলো এখন কিন্তু এই এতগুলো জিনিস যে শিখেছিলাম সেগুলো সব কিন্তু এখন কাজে লাগছে। মানে আমার কাজের ক্ষেত্রেই, মানে আমি যে স্কুল করছি বা এই যে এতগুলো যে বিউটি একাডেমি করছি, কি অ্যাক্টিং মডেলিংয়ের একাডেমি করেছি, যে বিভিন্ন জিনিস করেছি, সবকটা কিন্তু কাজে লাগছে, অভিনয়তে কাজে লাগছে আমার। গ্ল্যামার ওয়ার্ল্ডের কথা বললে, এটা বলা হয় যে গ্ল্যামার ওয়ার্ল্ড জগৎটা কিন্তু খুব খারাপ, মানে সবার জন্য নয়, যাদের কাছে টাকা আছে তারাই আসুক, এটা বলা হয়। তুমি কি বলতে চাইবে এই ক্ষেত্রে?
আমি একমত বলতে কি, খুব যদি মানুষের আর্থিক অবস্থা খারাপ থাকে তার কিন্তু এই কাজের জন্য আসা উচিত না। কারণ এই কাজটা, আমি যেটা মিঠুনদাকে একদিন মুখের ওপরে জিজ্ঞেস করেছিলাম এই কথাটা, যে তুমি চিরকাল, আমরা ছোটোবেলা থেকে যখন ম্যাগাজিনে পড়তাম তোমার ইন্টারভিউ, তুমি বলতে তোমার থাকার জায়গা ছিল না, খাওয়ার জায়গা ছিল না, ফুটপাতে শুতে, রেল স্টেশনে শুতে, ভাড়া দেওয়ার পয়সা ছিল না, এত খারাপ অবস্থা ছিল। তাহলে তুমি আমাকে বলো মিঠুনদা, তুমি কলকাতা থেকে যখন চলে গেলে, বম্বেতে গিয়ে চাকরি না করে তুমি পুনা ফিল্ম ইনস্টিটিউটে কেন ভর্তি হলে? এবং কে ভর্তি করালো? কে টাকাটা দিল? কে ফাইন্যান্স করলো? এইটা আমার জানার ইচ্ছা। উনি কিন্তু উত্তর দেননি আমাকে, আজ অবধিও দেননি। আমি যদি এই ইন্টারভিউটা ওনার কান অবধি পৌঁছে, আমি উত্তরটা জানতে চাই ওনার থেকে, যে একটা মানুষ যদি এতটা গরিব হয় যে তাকে চটি চুরি করতে হচ্ছে মন্দিরের থেকে। আমাকে গল্প করেছিলেন, আমি একটা সিনেমা করেছিলাম ওনার সাথে, তখন উনি গল্প করেছিলেন যে ওনাকে চটি চুরি করতে হতো মন্দির থেকে, মানে খারাপ চটি পরে যেতেন, ভালো চটি পরে ফেরত চলে আসতেন, হ্যাঁ, এরকম করতে হতো। ওনার থাকার জায়গা ছিল না, উনি মানে দিনের পর দিন স্টেশনে কাটিয়েছেন, অনেক দুঃখের কথা উনি বলেছিলেন আমাদেরকে। আমার এটাই প্রশ্ন, যে যদি উনি এত গরিব হন, তাহলে কলকাতা থেকে গিয়ে প্রথম কাজ কী করে মানুষ? ধরুন এখানে নকশালের প্রবলেম চলছিল, তখন উনি বম্বে চলে গেছিলেন, তো চলে গিয়ে তারা তো প্রথম কাজ করে যে চাকরি খোঁজে লোকে। আর গরিব মানুষ কী করে? সে গিয়ে অ্যাক্টিং ইনস্টিটিউটে ভর্তি হয় টাকা দিয়ে, এবং সেই ইনস্টিটিউটটা কি, রেসিডেন্সিয়াল কিন্তু, মানে সেখানে থাকা খাওয়ার খরচা ইনক্লুডেড পড়াশুনোর সাথে। তাহলে কে দিল সেই পয়সাটা? তো আমি বলি এইসব বাজে কথা। মানুষ, ভারতবর্ষে গরিব হওয়াটা একটা গ্ল্যামার। আমি গরিব ফ্যামিলি থেকে এসেছিলাম, মাটিতে শুয়ে থাকতাম, সেখান থেকে আজ দেখো আমি কোথায় পৌঁছেছি। এভরিবডি ওয়ান্টস টু সেল আ স্টোরি, একটা গল্প বিক্রি করতে চায়। নওয়াজুদ্দিন সিদ্দিকিও কোনো গরিবের ছেলে নয়। এবং যাদেরকে আমরা ভাবি, মানে মানুষকে, আমাদের ইন্ডিয়াতে প্রবলেমটা কি, কালো লোক মানেই ভাবে লোকে গরিব লোক বোধহয়। কালো লোকেরাই যে অ্যাকচুয়ালি মানে কোটিপতি আর হাজার হাজার কোটি টাকার মালিক, সেটা কিন্তু সাধারণ মানুষের ধারণা নেই। সাধারণ মানুষ মানে কালো লোকটা, বেটেখাটো লোক বেচারা গরিব হবে বোধহয়, এরকম। তো এবারে তো এই যে যাদেরকে আমরা গরিব বলে ভাবছি, এরা একজনও কিন্তু গরিব নয়, এরা সব প্রপার রোজগেরে ফ্যামিলিজ থেকে আসা ছেলেমেয়ে। হ্যাঁ, হয়তো বড় লোক নয়, কিন্তু এরা সব মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলেমেয়ে। এবং আমাদের কাছেও যে স্টুডেন্টরা আসে, মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকেই আসে, বেশিরভাগ ছেলেমেয়েরা আসে। বড় লোকেরাও আসে, কিন্তু বড় লোকেদের সংখ্যাটা একদমই কম, ধরো 5% কি 7% হবে তারা আসে। তো আমি বলি যে মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস হওয়া দরকার, গরিব মানুষের জন্য এই ফিল্ডটা নয়। কারণ অপেক্ষা করার ব্যাপার আছে। এই যে ধরো আমার লাস্ট সিরিয়াল শেষ হয়েছে অগাস্ট মাসে, আমাকে কিন্তু অপেক্ষা করতে হচ্ছে নেক্সট ভালো সিরিয়ালটার জন্য। আমি যদি এখন ভুলভাল রোলে ঢুকে যাই, তাহলে কিন্তু এরপর থেকে আমাকে ভুলভাল রোলই দেওয়া হবে। এখন বড় পর্দায় মানে তোমার কাছে অফার আসে নাকি, করোনা বা কেন তোমায় দেখা যায় না? না দেখো, বড় পর্দা বা ওটিটির যে কনসেপ্টটা, যেমন আমাকে সকালবেলা বললাম যেটা ওটিটি থেকে ফোন করেছে, এরা একসাথে 14 দিনের একটা ডেট চাইছে, কি একসাথে 12 দিনের ডেট চাইছে। এবারে যারা আমরা টেলিভিশনে রেগুলারলি কাজ করি, তাদের লোকে ভয় পায়, মানে সিনেমার লোকেরাও ভয় পায় বা ওটিটির লোকেরাও ভয় পায় যে 14 দিন কি একসাথে আমাদের দিতে পারবে, হয়তো দিতে পারবে না। তো সেই জন্য দেখবে যারা ক্যারেক্টার আর্টিস্ট, তারা কিন্তু একই সাথে সিরিয়াল করছে, টুকটাক ওটিটিও করছে, টুকটাক সিনেমাও করছে। কিন্তু যারা আমরা এখনও মানে বুড়োদের মধ্যে অভাগারা আছি, যারা এখনও হিরোর রোল করছি আর কি, তাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আমরা যদি হিরোর রোল করি, মানে হিরো একটা সিরিয়ালে হিরো মানে, বা ধরো সহনায়ক মানে, যদি প্যারালাল লিডও হয়, মানে মিনিমাম 15 দিন মতো তার কি 16 দিন মতো তার ইনভলভমেন্ট আছে। হ্যাঁ, এবার 15-16 দিন যদি তোমার টেলিভিশনে ইনভলভমেন্ট থাকে, তুমি সিনেমাটা করবে কখন? আর সিনেমা মানে সিরিয়ালের 15-16 দিন ইনভলভমেন্ট মাত্র তো, মানে 1 তারিখ থেকে 15 তারিখ অবধি নয়। তোমার তো প্রথম 3 দিন আছে, তারপর 2 দিনের গ্যাপ, তারপর আবার 3 দিন আছে, আবার 2 দিনের গ্যাপ, 1 দিনের গ্যাপ, আবার 3 দিন আছে, এরকম করে। তো তুমি কখন দেবে সিনেমায় টাইমটা? সিনেমার লোক সবসময় বাল্ক ডেটস চায়। তো এই ক্ষেত্রে যারা, তুমি দেখবে এটা কমন ফেনোমেনা, যারা টেলিভিশন করছে তারা টেলিভিশনই করছে, যারা ওটিটি করছে তারা ওটিটি করছে, যারা সিনেমা করছে তারা সিনেমাই করছে। এবারে কোনো একজন ডাইনামিক ডিরেক্টরের প্রয়োজন, যে ভাববে যে আমার সম্রাট মুখার্জিকেই চরিত্রটার জন্য দরকার, তাই ওকে যেমন করুক তুলে আনতে হবে যেখানেই হোক না কেন। এই ডাইনামিজম আমাদের কলকাতার ডিরেক্টরদের নেই। একটা কথা বলো, যে তুমি অ্যাক্টরের কথা বললে, যে একজন অ্যাক্টর কিন্তু অনেকটা বয়স অবধি অ্যাক্টর হতে পারে, তবে একজন অ্যাক্ট্রেসের ক্ষেত্রে সেটা কিন্তু একটা সীমাবদ্ধ হয়ে যায়। খুব কম আর্টিস্ট দেখেছি যারা, হিরো হিরোইনের কথা, হ্যাঁ হিরো হিরোইন, একদম যারা লিড রোল, মানে হিরোইনের কথা বলছি। এটা না, আবার বলি মেনটেনেন্সের ব্যাপার। আজকে কি আমরা দেখিনি, ধরো আজকে ধরে নাও আমাদের সাথে, ধর আমি জিৎ একই সময়কার হিরো আর কি, একই বছর আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছি, 2003 সালে বোধহয়, যদি খুব ভুল না করে থাকি, 2003-এ আমরা দুজনেই একসাথে এসেছি। এবারে
জিৎ বা আমার সাথে যারা এসেছে বেশিরভাগ লোকই কিন্তু আউট অফ সিন, মানে বুড়ো হয়ে গেছে বা আর চেহারা মেনটেন করতে পারেনি। তো এবার যে মেনটেন করতে পেরেছে সে আছে, যে মেনটেন করতে পারেনি সে নেই। আজকে জয়া আহসানকে কি আমরা দেখছি না এই বয়সে এসেও হিরোইন হচ্ছে? উনি তো নিজের মুখে আমাকে বলেছিলেন আজ থেকে প্রায় 5 না 6 বছর আগে যে শি ইজ 51, তাহলে এখন সে প্রায় 57 হবে। তো আজকেও তো সে গর্জাস দেখতে। তো মেনটেন যদি নিজেকে করতে পারো তুমি বহু বছর থাকবে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা প্লাস পয়েন্ট কি, মানে গলায় তো আর বায়োডেটা নিয়ে ঘুরতে হয় না, যেটা অন্য চাকরি বাকরির ক্ষেত্রে কি বায়োডেটাতে তোমার বয়স দেখছে। এখানে তো তোমাকে যা দেখতে লাগছে সেটাই তোমার বয়স। তুমি যদি দেখে তোমাকে যদি মনে হয় তুমি একজন 60 বছরের লোক, তোমাকে 60 বছরের লোকের রোল দেবে। দেখে যদি মনে হয় 30 বছরের লোক, তোমাকে 30 বছরের রোল দেবে। এবং তুমি যদি আমার ক্যারিয়ারটা দেখো খুব ইন্টারেস্টিং, কিন্তু আমি টেলিভিশনে আমার প্রথম কাজ অদ্ভুতভাবে, তখন আমার 30 বছর বয়স, আমি কিন্তু একটা 60 বছরের লোকের রোল প্লে করে স্টার হয়েছি। কিন্তু মেঘনাদ বোস, এখনও যারা তোমার মানে ক্যামেরার ওপাশে বসে যারা দেখবে, ফেসবুকে বসে বা ইউটিউবে বসে যারা ইন্টারভিউটা দেখবে, তারা মোহনা সিরিয়াল সন্ধে 8টার সময় হতো জি টিভিতে 2007-8 সালে, এখনও তারা বলবে যে ওই সিরিয়ালটা আজ অবধি তারা ভুলে উঠতে পারেনি। মেঘনাদ বোস ছিল চরিত্রটার নাম। সেখানে আমি কিন্তু একজন বয়স্ক লোকের রোল, মানে এখানে পাকা চুল এখানে পাকা চুলের বয়স্ক লোকের রোল প্লে করেছিলাম। সেখান থেকে কিন্তু রিভার্সে গেছি, আমি 60 বছর থেকে 30 বছর এসেছি। সেখানে তুমি বলছো তোমার নাকি শুধু বন্ধুত্ব হয় 70 বছর, এটা কি মানুষ মানবে? তুমি এটা কেউ মানবে? তুমি দেখছি আমাকে বদনাম করেই ছাড়বে। এই হচ্ছে রিপোর্টারদের নিয়ে অসুবিধা, সেটা হচ্ছে মানে তারা আর কি মানে মুখে কথাগুলো গুজেই ছাড়বে আর কি। না এবার না, দেখো আমি বলি, প্রেম করাতে অসুবিধাই বা কি? তোমার প্রেমের এগেনস্টে কেন আমি আমরা তো প্রেমের এগেনস্টে নই, তুমি বলছো আমার প্রেমটা হারিয়ে গেছে কাজ করতে করতে। আমি তো চাইছি, আমি তো বলছি সবাই এখানে রঙিন, আমি তো কিন্তু বলেছি কথা। না আর তুমি মিচকে মিচকে হাসছো। না, আমি তোমায় বলি প্রেম থাকা দরকার মনে, এবং প্রেম মানেই যে তোমাকে তোমার বউকে ছেড়ে চলে আসতে হবে তার তো কোনো মানে নেই। আজকে তুমি ধরো কারোর সাথে ভালো বন্ধুত্ব হলো, তুমি তার সাথে বসে 1 কাপ কফি খাচ্ছ, তার মানে এই নয় যে পরের দিন তোমার বউকে ছেড়ে দিতে হবে। তো একটুখানি আমরা যখন এত ওয়েস্টকে নকল করছি, সব কিছুতে ওয়েস্টকে নকল করছি, জামা কাপড় কথাবার্তা সব কিছুতে কিন্তু পাশ্চাত্য দেশগুলোকে নকল করছি। আমরা এই কালচারটাকে কেন নকল করতে পারছি না? করছে তো, এখন তো বিয়ের থেকে লিভিন বেশি চলছে। একদমই তো, তাতে কোনো অসুবিধা নেই তো। কারণ দুটো কাপল, মানে একটা কাপল যদি ডিসাইড করে, দুটো মানুষ যদি ডিসাইড করে যে আমরা বিয়ে করব না, একসাথে থাকবো, তাতে খারাপটা কী? কারণ এই তো বিয়ে করা মানেই ডিভোর্সের পরই অ্যালুমিনি চাইবে, ওর চুলোচুলি করবে, ও কোর্টে যাবে, তার থেকে লিভ ইন করলে যেদিন মনে হলো ভালো লাগছে না, তোষক ফোষক গোছালো, উঠিয়ে বেরিয়ে চলে এলো, গল্প শেষ হয়ে গেল। সেটা অনেক বেটার নয় কি? মানে হ্যাঁ, এবারে যে বিশ্বাস করছে ইনস্টিটিউশন অফ ম্যারেজে, সে বিয়ে করবে, অসুবিধা কি? এবারে আমরা জাজমেন্টাল হব কেন যে এটা খারাপ এটা ঠিক, ওটা ভুল ওটা বেঠিক? এটা কেন আমরা কেন আমরা বলে দেওয়ার কে? যারা ডিসাইড করছে তাদেরকে ডিসাইড করতে দাও। যারা 3টে করে বিয়ে করছে তারা তো আনন্দে আছে, তুমি দুঃখে আছো, ওরা আনন্দে আছে। তুমি কিন্তু দেখে দেখে খালি ভাবছো যে কাশ আমার হতে, এই ব্যাপারটা হচ্ছে। কিন্তু তারা কিন্তু আনন্দে আছে, তারা ভ্লগিং করছে, তারা ফেসবুকময় ছবি দিচ্ছে, তারা নিজেদেরকে চুমুখে ছবি দিচ্ছে, তারা কিন্তু মস্তিতে আছে। আমরা দুঃখে মরছি যে কি করছে না, এটা অপসংস্কৃতি হচ্ছে, এটা তো ঠিক করলো না, এইসব ভাবছি। তারা কিন্তু মস্তিতে আছে। তো আমি সবসময় বিশ্বাস করি যে সবাইকে যেমন মানে জিও আর জিনে দো, তাকেও বাঁচতে দাও, তুমিও বাঁচো, আনন্দে বাঁচো, ফুর্তিতে বাঁচো, হই হুল্লোড় করে বাঁচো। কারণ আর কিছুদিন পর সবার অ্যাড্রেস ওই কেওড়াতলাতেই হবে, যেতে হবে সেই একটা জায়গাতেই। তাই যাওয়ার আগে যতটা মস্তি করে যেতে পারো ততটা করো, আনন্দ করো, লোকের কাজে আসো। আমি সবসময় এইগুলো কিন্তু কেতাবি কথা নয়, আমি ভীষণ বিশ্বাস করি কথাগুলো, লোকের কাজে আসতে হবে। মানে টাকা যে তৈরি হয়েছে, টাকা তো লোকের জন্য তৈরি হয়েছে। তো কোনো লোক যদি বিপদে পড়ে তাকে সাহায্য করা, টাকা দিয়ে সাহায্য করতে হবে না, তাকে মানে ইন কাইন্ড সাহায্য করো, কিন্তু সাহায্য করো, লোকের পাশে দাঁড়াও। এটাও কিন্তু এক রকমের মস্তি। আমার কাছে কিন্তু মজাটা হচ্ছে যে মানুষের পাশে দাঁড়ানোটা মজাই। যে আমি বললাম যে লেডিস হোস্টেল করেছি আমি কিন্তু খুব মজা পাই যখন শুনি যে অনেক মেয়েরা কিন্তু ওখানে থাকছে, অনেকে উপকৃত হচ্ছে। তখন আমার মনে হয় যে যাক, তাহলে জমিটা করে মানে কিনে বাড়িটা বানিয়েছিলাম অত কষ্ট করে, তাহলে কাজে দিচ্ছে বাড়িটা। মাঝে মধ্যে আবার ভাবি যে বৃদ্ধাশ্রম করে দেবো এটাকে, আরও ভালো কাজে লাগতে পারে। তো এরকম মানে
মানে তুমি পজিটিভ কাজে ভাবো, মানে তোমার ফুর্তিটাকে পজিটিভলি ইউজ করো। আর তোমার সাথে যদি ইয়াং মহিলারা খুশি থাকে সেটা তো পজিটিভই তো। তাহলে ইয়াং মহিলাদের তুমি খুশি করছো, দুঃখিত করছো না। আমি বুঝতাম যে তুমি দুঃখিত করছো তাহলে হতো, তুমি তো খুশি করছো তাদের। তো খুশি করলে অসুবিধাটা কোথায়? মানে খুশিটাই তো পৃথিবীতে কম, হাসিটাই তো পৃথিবীতে কম, দুঃখটাই তো বেশি। তো তার জন্য মানে মানে দেখো আজকে পৃথিবীতে মানে মানে 1/4 বা 3/4 কিন্তু জল, মানে চোখের জল। ওইটাই চোখের জল। এবারে বেশিটা হচ্ছে চোখের জল, কম হ্যাঁ চোখের। মানুষের সারাটা জীবনের মধ্যে তুমি ভেবে দেখো 75% সময় কিন্তু সে দুঃখী, সারা জীবনটার মধ্যে 25% সময় সে সুখী। এটা 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 আমার এই কথাগুলোর সাথে যে কি রিলেট করবে মানুষ তুমি ভাবতে পারছো না। যাদের একটু বয়স হয়েছে, ধরো অ্যাবাউট ধরো 35 কি 40 এই হয়েছে, তারা বলবে যে তাদের এই 40 বছরের মধ্যে বা তাদের এই 35 বছরের মধ্যে বেশিরভাগ সময়টাই তাদের কষ্টে কেটেছে, চ্যালেঞ্জে কেটেছে, অসুবিধায় কেটেছে, টেনশনে কেটেছে, এটা আনন্দে কেটেছে কিন্তু 25% সময়। তো এই 25% সময়টাকে যদি আমি বাড়াতে পারি তাতে ক্ষতিটা কি? আমার বন্ধুরা তো বাড়িয়ে ফেলেছে। নেভার মাইন্ড, আমরা শেষ করব, তবে পজিটিভ থাকার মান্ত্রা তোমার কাছে। আমার মনে হয় পজিটিভ থাকার মন্ত্র হচ্ছে সবচেয়ে প্রথম হচ্ছে কম খাও। এই যে বাঙালি মানেই গান্ডে পিণ্ডে গিলতে থাকে, সকাল থেকে প্ল্যান করতে থাকে ব্রেকফাস্ট কী হবে, ব্রেকফাস্ট শেষ হওয়ার আগেই প্ল্যান করতে থাকে লাঞ্চে কী হবে, লাঞ্চ শেষ হলো কি না হলো বিকেলের জলখাবারটা কী হবে, বিকেলের জলখাবার শেষ হলো কি না হলো রাত্রিবেলা কী খাওয়া হবে। এই যে খাই 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 খাই, এইটাকে একটু বন্ধ করতে হবে। যত কম খাবে শরীর এবং মন দুটোই ভালো থাকবে। সপ্তাহে একদিন করে উপোস করো, খাওয়া দাওয়াটা কম করো, অ্যাটলিস্ট একটা কি দুটো দিন নিরামিষ খাও, এইটা একটা মান্ত্রা। দ্বিতীয় হচ্ছে যে সারা সপ্তাহের মধ্যে 4টে দিন অ্যাটলিস্ট এক্সারসাইজ করো, যে কোনো এক্সারসাইজ, কার্ডিও এক্সারসাইজ করতে পারো কি বডি বিল্ডিং করতে পারো কি হোয়াট এভার, মেয়েদেরও বলছি আমি একই কথা, এক্সারসাইজ করো। তুমি দেখবে এটা একটা অ্যান্টি স্ট্রেস বাস্টার এবং তুমি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবে যদি এক্সারসাইজ করো। এটা দ্বিতীয়। তৃতীয় হচ্ছে যেটা ও বললো, নিজের থেকে কম বয়সী বা নিজের থেকে বেশি বয়সী যেটাই হোক, আমি বলেছি হ্যাঁ ওই তো বলতে চাইছে যে নিজে থেকে কম বয়সী মেয়েদের সাথে গল্প করলে বা আলাপ রাখলে বা প্রেম করলে মন মেজাজ সব ভালো থাকে, সেটাও। আর মেয়েদের বলছি নিজের থেকে বেশি বয়সী, কারণ নিজেদের বয়সী ছেলেদের সাথে প্রেম করলে আবার একটা মাইনাস পয়েন্ট, খোকা মনে হয় না, খোকা হবে। হ্যাঁ পুরো টক্সিক একদম। তো 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 এই জন্য প্রেম করো, চুটিয়ে প্রেম করো, ভালো থাকো, কিন্তু প্রেমটাকে জীবন ভেবে ফেলো না। প্রেমটা হবে তোমার জীবনের একটা অংশ, মানে পুরো জীবনটাই প্রেম সেটা করে ফেলো না, কারণ এই প্রেম আসবে যাবে। প্রেম হচ্ছে সমুদ্রের পুরীর সমুদ্রের ঢেউয়ের মতো, সুন্দর করে আসবে, গা ভিজিয়ে দিয়ে চলে যাবে, আবার চলে যাবে, আবার একটা নতুন ঢেউ আসবে। তাই অত সিরিয়াস হয়ে যাও না কাউকে নিয়ে, এবং যদি সিরিয়াস হয়ে যাও তাকে বিয়ে করে ফেলো, ঝামেলা করো না। তো এই কতগুলো জিনিস, খাওয়া দাওয়া একটা জিনিস, এক্সারসাইজ একটা জিনিস, প্রেম একটা জিনিস, এই 3টে জিনিস করো। আর 4 নম্বর, পেছন উল্টে রোজগার করো। টাকাটা মনে রাখবে হচ্ছে জীবনের আলটিমেট সুখ। যারা বলে টাকায় আনন্দ নেই, অর্থই অনর্থের মূল, তারা অ্যাকচুয়ালি অর্থবান মানুষ। যারা অর্থবান মানুষ তারাই জ্ঞানগুলো দেয় অর্থই অনর্থের মূল। গরিব লোকেদের কোনোদিন বলতে শুনেছ অর্থই অনর্থের মূল? হয় না। তাই জন্য ফার্স্ট বিকাম রিচ দেন বিকাম আ ফিলোসফার। এটা আমার কথা নয়, শাহরুখ খান বলেছেন। তো অতএব মানে প্রথমে রোজগার করো, একদম পেছন উল্টে রোজগার করো, পৃথিবী ভুলে গিয়ে রোজগার করো। আর রোজগারের পেছনে দৌড়িও না, টাকার পেছনে দৌড়িও না, কাজটা ভালো করে করো, দেখবে টাকা তোমার পেছনে দৌড়বে। তো এই কটা জিনিস মাথায় রাখো। আমার মনে হয় যে ও যেটা জানতে চাইলো যে সবুজ থাকার মন্ত্র, সবুজ থাকার মন্ত্র কি হতে পারে, এই 4টে জিনিস হচ্ছে সবুজ থাকার মন্ত্র। একদম, থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু কিচ্ছু জানতে চাইনি, উনিই সব বলে দিলেন। এত সময় দেওয়ার জন্য অনেকটা ধন্যবাদ। Thank you. এরকম আরও সাক্ষাৎকার দেখতে হলে চোখ রাখুন KTV বাংলার পর্দায়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অনুষ্কা, KTV বাংলা, কলকাতা।